ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। সত্যি তো তাই। আমাদের জীবনটা এত ছোট, কিন্তু মনের আকাশটা কিন্তু বিশাল। আর এই বিশাল আকাশে আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য রাশি রাশি ভালোবাসা ছড়ানো। আর সেই ভালোবাসারই টানে আমরা কিন্তু প্রতিবারের মতন বিশেষ বিশেষ আয়োজনে হাজির হয়ে যাই আপনাদের সামনে। আজও তার ব্যতিক্রম হয়নি। আমরা আছি আমাদের মিউজিকে আপনাদের সঙ্গে। আমি আখি ভদ্র এবং আমার সঙ্গে আমি নিশীথ সূর্য। আজকে আমাদের মিউজিক অনুষ্ঠানে আমরা যার সঙ্গে গল্প করব, আড্ডা দিব, যার সঙ্গীতের সুধা আমরা পান করব, তিনি আমাদের বাংলা সঙ্গীতকে প্রায় বিগত 4 দশকেরও বেশি সময় ধরে বাংলা সঙ্গীতকে রাঙিয়েছেন, আমাদের জীবনকে রাঙিয়েছেন, সঙ্গীতের আকাশকে অনেক সমৃদ্ধশালী করেছেন। সেই আমাদের খুবই শ্রদ্ধার প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী, সঙ্গীতের কারিগর, সুরকার, গীতিকারও, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে যারা এটিএন নিউজের দর্শক টিভির সামনে আছেন, সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার শুভেচ্ছা গ্রহণ করলে আমি ধন্য হব। ওই যে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, অনেক ভালোবাসতে ইচ্ছা করে, অনেক দিন থাকতে ইচ্ছা করে পৃথিবীতে। তো এখন মনে হয় যে গানের কথাটা ভুল, ওই তাও ভুল, 1000 বছরও কিছু না। মানে মনে হয় যে যুগ 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 বেঁচে থাকি, যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। আমার মনে হয় এই যে আপনি বলছিলেন যে সৃষ্টি করেছি, অনেক ভুল ত্রুটি ছিল, তো আমি এই যে আপনার এত সুন্দর সুন্দর সৃষ্টির শুরুটাই যদি একটু জানতে চাই। শুরুতেই আপনার শুরুটা যেভাবে হয়েছিল গান সুর করার পেছনে। আমি কিন্তু মূলত একটা সঙ্গীত পরিবারেরই আমার জন্ম, এবং আমার বাবা রেডিওর স্টাফ আর্টিস্ট ছিলেন। উনি যন্ত্রশিল্পী, উনি এসরাজ বাজাতেন, অনেক কিছু যন্ত্র। আগে যারা মিউজিশিয়ান যারা ছিলেন, যারা যন্ত্রশিল্পী, এটা কিন্তু অনেক কিছু শিখতেন একসঙ্গে। সেইভাবে আমার চাচা সাদেক আলী, ওস্তাদ সাদেক আলী সাহেব, আমি আর আমার বোন ওই আমলে, এখন থেকে 60-65 বছর আগে, ঢাকায় একমাত্র মহিলা সেতার বাদক যে রেডিওতে অনুষ্ঠান করতো, যিনি সম্ভবত সঙ্গীত পরিচালক আলী আকবরপুর মা। হ্যাঁ, প্রয়াত আমার বোন গত বছর 3 বছর হলো মারা গেছেন। তো ওই বোন সেতার বাজাতেন, ওনার সঙ্গে সঙ্গে তখন আমাদের বাসায় ওই তবলাও ছিল, বাবার এস্টাসটাও থাকতো, সবই ছিল। তো যখন যেটা ওই সেতারার সময় আমি হয়তো তবলা একটু প্র্যাকটিস করতাম। তো এই করতে করতে একদিন আমি যখন স্কুলে ক্লাস 2-3-তে যখন পড়ি, তখন আমার চাচা ওস্তাদ সাদেক আলী সাহেব আমাকে একটা বেহালা ভায়োলিন দেন, আমাকে উপহার দেন। এবং উনি নিজে হাতে উনি আমাকে একটা তালিম দিলেন, সারেগামা পাজানিসে কীভাবে ধরতে হয়, কীভাবে বাজাতে হয়, ওই আমার হাতে করি। এবং আমার পরিবারে প্রায় সবাই আমার শিক্ষক, কারণ আমার সিনিয়র যারা, তারা সবাই সঙ্গীতে এক একজন মহা পারদর্শীর মানুষ। আমি ধারে কাছে নাই। ধীর আলী একজন, মনসুর আলী একজন, ইউনুস আলী একজন, মমতাজ উদ্দিন একজন, এই ধরনের সব আমার ফ্যামিলিতে। তো আমার মূলত প্রধান ওস্তাদ হলো আমার ওস্তাদ সাদেক আলী সাহেব, আমার চাচা, আর তারপর আমার বাবা, আমার ভাইরা, সবার কাছেই আমি তালিম পেয়েছি। যারা সঙ্গীত শিল্পী, যারা অনেকের সাথে আলাপের মানে সুযোগ এবং সৌভাগ্য হয়েছে, তারা দাবি করে থাকেন যে আপনার যে অ্যারেঞ্জমেন্ট ছিল মিউজিক্যাল, যখন গানগুলো হতো আর কি, তারা বলতেন ওটাকে যে পিকনিক রেকর্ডিং। হ্যাঁ, ওইটা হতো আর কি, পিকনিকের একটা আবহ পাওয়া যেত। আপনার ওই বিভিন্ন যখন আপনি গান কম্পোজিশন করতেন বা সুর নিতেন, এবং আপনি খুবই মানে ভোজন রসিক একজন মানুষ শুনেছি আর কি। আপনি মানে আনন্দ করে কাজটাকে একটা উৎসব ছিল বেসিক্যালি। আমরা যখন খানাতে রহমান যখন 80 দশকের প্রথম দিকে এই সুতির স্টুডিও বানালেন মগবাজারে, তো এখানে আমাদের একজন অবাঙালি রেকর্ডার ছিল, বেচারা সাইদ ভাই, উনি সাথে মারা গেছেন, অনেক সিনিয়র ভালো একজন মানুষ। তো উনি অবাঙালি, উনি দেখি যে একদিন আমি খাসির মাংস উনি নিজে নিয়ে আসছে, বলে আপনার একটা জিনিস খাওয়াবো। তো খাসির মাংস এনে উনি খুব মজা করে রান্না করছে, আর অবাঙালি লোক তো, ওদের রান্নাবান্নাটা খুব মজা। এই শুরু হলো যে স্টুডিওতে তো রান্না করা যায়। আর আমার রেকর্ডিং মানে হয়তো আমরা 10 জন বা 20 জন খাবো, তো দেখা গেলো 40 জনের রান্না হচ্ছে। আমি ড্রাইভার, দারোয়ান, অমুক তমুক, বা কেউ আসলে দাদা যেন না খেয়ে যাবেন, এই জিনিসটা আজীবন। এবং এই উষৌথ একটা স্টুডিও ছিল ভাইব্রেশন কলকাতায়, উষৌথ স্টুডিওতে, ওখানে আমি গান করতে, রেকর্ড করতে গেছি। তো দুপুরের দিকে দেখি যে ওই মিউজিশিয়ানরা, যন্ত্রশিল্পী যারা, এরা ওই ব্রেক যখন দিলাম, লাঞ্চ ব্রেক, ওরা বাইরে গিয়ে আমাদের দেশে দেখবে যে বাকরখানি বিক্রি করে, ছোট
কাঠের বাক্সর মতো করে এইরকম। তো ওদের দেশে দেখলাম বাকরখানির বাক্সর মতো, ওর মধ্যে তোমার চিরা ভাজা, এই চাল ভাজা, এইটা সেটা হাবি যাবি, ওইটাই খাচ্ছে ওরা, এই 2 টাকা 1 টাকা করে নিয়ে ঠোঙায়। আমি বললাম এরা বেটারা কী রে, সকালবেলা আসে সারাদিন থাকে এই চাল ভাজা এই মুড়ি ভাজা খেয়ে থাকে। তারপরে আমি দেখলাম যে ওদের এখানে একটা কিচেন আছে, কিচেনে বিশাল একটা মেশিনের মতো, কি ওইটা কি বানায় ওসব, তো যেহেতু ওরা ওই সাউথ ইন্ডিয়ান, ওরা ইডলি ফিডলি ধোসা মোসা বানানোর জন্য ওটা আনছে। আমি কি এগুলি সরা তাড়াতাড়ি, বাঙালি পিয়নগুলি আছে, বাবু নামে একটা ছেলে ছিল, আমি বললাম এগুলি সরা তাড়াতাড়ি, ভালো চুলা টোলা লাগায় আর তুই বাংলাদেশে খাওয়ার ব্যবস্থা করেছি। এই পরে রেকর্ডিস্ট ছিল আমার সমীর দাস, উনি ভবানীপুর থেকে, ভবানীপুর বাঙালি এরিয়া, ওখান থেকে সময় দেশি মুরগি রেডি করে নিয়ে আসতো। তো ওইদিকে রেকর্ডিংও চলছে, একদিকে আমি রান্না করতেছি, আবার কোনো আমি কান ঠিক ওইদিকে খারাপ, কানও শোনা যাচ্ছে, মানে ভুল হলে আবার দৌড়ে গিয়া না এটা ঠিক হয় না, এটা ঠিক করো। আপনি কিন্তু একজন সুরকার হিসেবে খুবই প্রতিষ্ঠিত, আপনি মিউজিক কম্পোজার হিসেবেও, কিন্তু গীতিকার যে পরিচয় আপনার, ওই গীতিকার পরিচয়টা আমরা ঠিক ওইভাবে জানি না, কিন্তু আপনার খুবই চমৎকার একটা গান যেটি পরবর্তীতে। এবং আরেকটা কথা, যে গীতিকার হিসেবে তিনি কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছেন। কলকাতায় একবার একটা রেকর্ডিংয়ে গেছি, খুবই ইমার্জেন্সি একটা গান করে, আবার সাবিনাও আছে তখন আমার সঙ্গে, কলকাতায় আমরা রেকর্ডিং করব রাত্রে, মানে কালকে সকালে গানটা করে আমি পাঠাবো ঢাকায়, ঢাকা থেকে যাবে কক্সবাজার, সেই গান আবার শুটিং হবে পরের দিন। তো ওই গাজী মাজহারুলের যাওয়ার কথা, রাত্রিবেলা উনি বিকালে ফ্লাইটে যাওয়ার কথা, উনি আর যায়নি, পরের দিন সকালে গান রেকর্ডিং, ট্র্যাক আমি নোটিশন দিয়ে দিয়েছি, ট্র্যাক রেডি হয়ে যাবে ভোরবেলা সকালবেলা, ওদের তো বেশিক্ষণ লাগে না, নোটিশনে বাজায় কলকাতার মিউজিশিয়ানরা। ওই তখন আমার বাধ্য হয়ে রাত্রেবেলা গানটা লিখতে হয়েছিল, এবং এই গানটার মধ্যে একটা চালাকিও আছে, দেখবা যে আমি গানটা খুব সংক্ষিপ্ত গান, কিন্তু মানে গানের কথাগুলি এমন বানি যে 2বার করে একই জিনিস 2বার রিপিট হচ্ছে, কিন্তু তোমার কানে কিন্তু খারাপ লাগবে না, এত স্ট্রং কথা। আমার বুকের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে, আমার মনের কথা বুকের ব্যথা বোঝে না সকলে, আমার মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে, এইটুকু কিন্তু মুখ চাইটা। তারপরে ওই অন্তরাগুলি যে ছোট ছোট, আসলে যে এইটি দিয়ে আবার জাতীয় পুরস্কার আটকে গেছে, কি জানি। খুব চমৎকার। আসলে আসলে আপনার মনের ভিতর যে অনেক জ্বালা, এই জ্বালাটা না বুঝার কারণটা হচ্ছে এই দুনিয়া আর সেই দুনিয়া নাই। হ্যাঁ, তো এই গানটিও কিন্তু আপনি লিখেছিলেন এই ধরনের কিছু কিছু গান বিপদে পড়ে লিখতে হয়। মিতালি মুখার্জির জন্য। এই গল্পটা আমরা শুনবো, কিন্তু তার আগে এই গানটি আপনি কিছুটা শুনুন। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা, এই মানুষের ভিড়ে সেই মানুষ না। অন্তরাটা খুব সুন্দর। এখন বুঝি দারুণ বদলে গেছে দিন, কেউ আমার চায় না দিতে একটু সময় রে, আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় না, এই মানুষের ভিড়ে সেই মানুষ না। অসাধারণ একটি গান কিন্তু শুনলাম সূর্য আমরা, তাই না? আসলে আলাউদ্দিন আলীকে নিয়ে আমরা অনুষ্ঠান করব, আমরা দর্শকদের সামনে নিয়ে আসবো, এটা আমাদের একটা স্বপ্ন ছিল। এই অনেকটা ওই যে স্যারের গান ধরে যদি বলি আমরা, 100 জন্মের স্বপ্ন। এই স্বপ্নটা কি দুঃস্বপ্ন হয়নি তো? না, অবশ্যই খুব সুন্দর ওটা স্বপ্ন। নামে না, ওই যে আলাউদ্দিন আলী, হ্যাঁ, আমার মনে হচ্ছে দুইটা, মানে মনে হচ্ছে সা, হ্যাঁ, ওটা স্বর আর কি, একটা সুর মনে হচ্ছে, মানে আলী দুইটা মানে তো সুর, আসলে এই জন্যই তো সুরস্রষ্টা। এটা আমাকে আসলে বলতো, ওই যে সত্যদা আমার বলতো, আচ্ছা, তুই ডবল টেক্কা। আচ্ছা। আমি 100 জন্মের স্বপ্ন নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, যে এই গানের গল্পটা, এই গানটা নিয়ে যদি কিছু বল। ডক্টর আবু হেনা মোস্তফা কামাল এত বড় গীতিকার,
উনি প্রথম দিন যখন এই সিচুয়েশনটা বলি, আমার সঙ্গে স্টুডিওতে উনি শুয়েই থাকলেন, গড়াগড়ি করলেন। মানে মনে করো 4-5 ঘন্টা, বিকাল 4টা-5টা থেকে বসছি, রাত্রে 9টা পর্যন্ত উনি তাই করলেন, বললেন না আজকে হবে না, কালকে আসো। এবং পরের দিন এসে প্রথমেই আমাকে একটা লাইন লিখে দিলেন, শতজনমের শত স্বপ্ন জন্মের তুমি স্বপ্ন আমার তুমি জীবনে আমার এলে। জীবনে এলে। আমি সুর করলাম, উনি বললেন একদম একটু হেলান দিয়ে শুয়েছিলেন, সোজা ওইটা বসলেন। আমিও সুরটা করতে কিন্তু কোনো সময় নিলাম না, যেহেতু ভালো বানি, রাইট। এত সুন্দর কথা, মানে সামনে হারমোনিয়ামটা ধরে আমি একটা শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে। উনি যেমন ঝাপাস করে একদম উঠে বসে পড়লেন এবং পরবর্তী পুরা অন্তরটা একবারে লিখে দিলেন। যদি জানতে চাই প্রথম সুর আপনার জীবনের, ওই সুরটা একটু দর্শকরা জানুক যে আলাউদ্দিন আলীর প্রথম সুর করা গান কোনটি? 1972 সালে স্বাধীনতার পরে, তখন টেলিভিশন অফিসটা ছিল এখন রাজুক বিল্ডিং যেটা, সেখানের একতলায়। তো আমার এক বন্ধু আছে লিনু বিল্লা, ওই শিমুল বিল্লা, লিনু বিল্লা নিজে গান গাইতেন এরা, actually, হ্যাঁ। হ্যাঁ। তো ওই লিনু বিল্লা আমার বন্ধু, ও একটা গান নিয়ে আসলো, আবুল উমরা মোহাম্মদ ফখরুদ্দিনের লেখা। ও একজন সাংবাদিক, এখনও পত্রিকায় আছে, কোনো একটা পত্রিকা, ইংরেজি। পরে যে 9 মাস যুদ্ধের মধ্যে এই ছেলেটা 9 মাস ধরে এই গানটা লিখছে, তুই এই গানটা সুর কর। তো ও আমার বাংলা মতো আকুল করার উপর সোজায় এই গানটা, এটাই আমার জীবনের প্রথম সুর করা গান। তো এই গানটা সুর করলাম, এবং সুর করার পরে টেলিভিশনে তখন লাইভ কোনো রেকর্ডিংয়ের কোনো সিস্টেম ছিল না, একবারে যন্ত্রপাতি নিয়ে ওই লিনু বিল্লা প্রথম গাইলো গানটা। আচ্ছা। তারপরে এটা একটা চলচ্চিত্রের জন্য আমি সাবিনা ইয়াসমিনকে দিয়ে রেকর্ড করি। এই হলো আমার যাত্রা শুরু সুরকার হিসেবে। আমরা বলি প্রথম সবকিছু নাকি নিজের প্রথম সন্তানের মতন। আপনার প্রিয় গান, আপনার প্রাণের গান এটি, আপনার কণ্ঠে যদি গানটি একটু দুলান শুনতে পারি আমরা। আমরা শুনতে চাই, কারণ এই গানটি আসলে ওই যে, আসলে আমি অসুস্থ না হলে আমার গান গাইতে আমার কোনো অসুবিধা নেই। না আপনি তো সুরকার, ও just আমার বাংলা মতো আকুল করা রূপের সুধা হৃদয় আমার জয় জুড়িয়ে, জয় জুড়িয়ে, ও আমার বাংলা ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি। চমৎকার একটা গান শুনলাম সূর্য। আমার মনে হয় এই গানটার রেশ থাকতে থাকতে আমরা একটা বিরতিতে যেতে পারি। বিরতিতে তো মানে বিরতিতে আমাদের যেতেই হয় সবসময়, একটা তাগিদ থাকে আর কি, কিন্তু আমরা তো যেতে চাই না বিরতিতে। তো বিরতিতে যাওয়ার আগে আমি একটা প্রসঙ্গে আপনার সঙ্গে আলাপ করতে চাই। এই প্রসঙ্গটি হচ্ছে গিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটা আমাদের দেশমাতৃকা নিয়ে গান। তো এই গানটির আপনি সুরস্রষ্টা, পাশাপাশি সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, বা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, ও আমার বাংলা মাতর আমরা শুনলাম। চমৎকার কিছু গানের আপনি সুরস্রষ্টা। আর এই গানগুলোর মাঝখানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটি নিয়ে আমরা কথা শুনতে চাই আপনার কাছ থেকে, দর্শককেও এই গানের ইতিহাস, এই গানের সাথে সম্পৃক্ততা, পাশাপাশি সব বিখ্যাত সব আমাদের মানে দেশপ্রেমের গান নিয়ে আমরা শুনবো বিরতির ওপারে। সঙ্গে থাকুন আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সঙ্গে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মিউজিক নিয়ে। সূর্য, আমরা কিন্তু বিরতিতে যাবার আগে আপনি আলাউদ্দিন আলীর কাছে যে প্রশ্নটি রেখেছিলেন সেটি নিয়ে একটু কথা বলি আগে। আচ্ছা, আমি প্রথমেই আপনাকে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে প্রথম বাংলাদেশ আমার
শেষ বাংলাদেশ কত সালে, শুধু সালটা বলবেন আপনি। এটা 1976 সালে নওয়াজ আলী খান একটা বাংলাদেশ টেলিভিশনে তখন একটা অনুষ্ঠান করতেন গানের উপরে, তো সেই সঙ্গীত অনুষ্ঠানের গান এটা কত 1976 76 সালে। সালে। পরবর্তীতে এই গানটা বোধহয় কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে দলীয় সঙ্গীত হিসাবে ব্যবহার করেছে, এটা কিন্তু আমি এটার সঙ্গে আমার সম্পৃক্ততা নাই, কারণ আমাকে জিজ্ঞাসা করা হয়নি, আমি জানিও না। এটা যে কোনো গানই হোক, আপনি মনে করেন জয় বাংলা, বাংলার জয়, এই গানটা আবার কেউ অনেক অন্য কোনো দল আসলে হয়তো পছন্দ করে না, আবার আমার এই যে প্রথম বাংলাদেশও পছন্দ করে না, অথচ সবগুলি গানের সঙ্গে কিন্তু আমার সম্পৃক্ততা আছে। জয় বাংলাও কিন্তু এটা সৃষ্টির সঙ্গে আমার সম্পৃক্ততা আছে, আমি তখন সহকারী। একটা গানের দেশের গানের মৃত্যু ঘটে যদি এটাকে পলিটিক্যালি কেউ ওইটা, এখন জয় বাংলা শ্রেণী বিভাজন যদি হয়ে যায়, জয় বাংলা মনে করো যে এটা বাঙালির ঐতিহ্য, বাঙালির জাতির একটা সম্পদ। আমি মনে করি আমার প্রথম বাংলাদেশ বা সূর্যোদয় তুমি বা ও আমার বাংলা মতো বা অন্য বাঙালি জাতির বাংলাদেশের গান, বাংলাদেশের গান, এটা কোনো দলের না, আসলে দলের না। হ্যাঁ, তো দলীয় গান হলে দলীয় গান আলাদাভাবে করে নেওয়া উচিত। তো আমি আশা করব আজকের এই আলাপের মধ্য দিয়ে নতুন জেনারেশন যারা আছে, নতুন প্রজন্মের যারা বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন, এই বিষয়গুলোকে বেশ খোলা চোখে, খোলা মনে বিষয়গুলোকে গ্রহণ করবেন। আলাউদ্দিন আলীকে মানে একটা শ্রেণীকরণ করে কোণঠাসা করা যাবে না। যাই হোক, আমরা যেহেতু ঈদের প্রোগ্রামে আমরা তো চাইবই যে কিছুটা অন্যরকম। আমরা খুব স্টাইলিস্ট একজন বাংলাদেশের বাংলা ফিল্মের হিরো ছিলেন, তার নাম হচ্ছে জাফর ইকবালের সঙ্গীতে আসার পেছনে আপনার কিন্তু একটা হাত ছিল। যেহেতু ওর পরিবারে সঙ্গীতের একটা ব্যাপার স্যাপার আছে, ও গুনগুন করতো, আর আমি ওই আনোয়ার পারভেজের সঙ্গে যেহেতু ওই বাসায় কাজ করতাম, তো পিছনে আমি হয়তো ওর গলার শুনতাম যে ও গাইতে পারে। তো ওই জাফর ইকবালের আমি তখন ওর গান শুনে বলেন কি, ও তখন আবার এই ক্যাপ্টেন ইয়েছে শাম সাহেব তাকে ধরছে নায়ক বানাবে। আমি বললাম তুই নায়ক টায়ক পরে হবে, আগে আমার গান গায় একটা। কোথায়? আমি বললাম টেলিভিশনে। তো বলতে বলতে পরবর্তীতে অনেক পরে আসা, সে 80 দশকের দিকে, 70 দশকে, 75 76 পরে, কোন সালে 77-এর দিকে হবে হয়তো, ওই প্রথম ওকে দিয়ে আমি ওই গানটা করলাম, ওই যে শেষ করুণা শুরুতে কেন না ভেবো না, দীপ জেনে নিভে দিও না, মন যদি নাই দাও মন তবে নিও না, এতটুকু জীবন কেন তারে আজে ভালো। এর পরবর্তীতে ওই গান করলাম, ওই যে সুখে থাকো ও আমার নন্দিনী, ও কারো ঘর কথাগুলি। যাই হোক, এই গান আরেকটি গান ছিল হয় যদি বদনাম, ওইটা একটা ছবির গান, আনোয়ার পারভেজের নামে গেছে, কিন্তু এই গানটা আমারই লেখা, আমারই সুর করা। পারভেজের সঙ্গে যেহেতু আমি সহকারী হিসেবে কাজ করতাম, অনেক কাজ আমি করে দিচ্ছি, একসঙ্গে করেছি। তো এই গানটা একটা চলচ্চিত্রে ব্যবহার করে, রাজা ভাইয়ের ছবিতে, বদনাম ছবিতে। এই গানটা বোধহয় একটা পুরস্কারও পেয়েছিল খুব সম্ভবত। এই জায়গায় যে বদনাম, যে এত সুন্দর করে ওই যে উচ্চারণটা, ওই জায়গাটা। আরেকটা গান সম্মত ছিল রুনায়লার সঙ্গে, প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। পিরিতি 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 পিরিতির রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না সজনী গো, পিরিতি আজও শিখলাম না। আরেকটি গান আছে, ওটা আপনি হারমোনিয়ামটা রাখবেন না প্লিজ। আরেকটি গান আছে, এটা আপনার খুবই পছন্দের, এবং এই গানটি জাফর ইকবালকে দিয়ে আপনি গাইছিলেন। এই গানটি একটু হয়ে যাক। যেভাবে বাঁচি বেঁচে তো আছি
জীবনের মরুনি মাঝামাঝি যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবনের মরুনি মাঝামাঝি তুমি আজ দুলছ সুখের দোলা আমি নয় জ্বলছি দুঃখের জ্বালা তুমি আজ দুলছ সুখের দোলা আমি নয় জ্বলছি দুঃখের জ্বালা যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবনের মরুনি মাঝামাঝি। গানটি তো শুনলাম আর কি। যাই হোক, আমরা যেহেতু জাফর ইকবালকে নিয়ে আছি, জাফর ইকবালের বোন শাহনাজ রহমতুল্লাহ, ওনার সঙ্গে আপনার দুর্দান্ত কিছু গান যে ছিল দৃষ্টির সীমানায়, পারি না ভুলে যেতে। শাহনাজের বিকল্প নাই, এটা বলে লাভ নেই। আমাদের বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, ওদের স্থানটা যেখানে আল্লাহ ওদেরকে যেখানে দিয়েছেন ওখানে যাওয়া খুব কঠিন ব্যাপার। কঠিন সাধনার পরেও যদি কেউ যেতে পারে, সবচেয়ে বড় কথা কি জানো, একজন সঙ্গীত শিল্পী যদি গানটাকে আরো ইম্প্রোভাইজ করে দিতে পারে, আমি যে সুরটা করছি সেটা যদি নিজের গায়কের মধ্যে আরো জিনিস ঢালতে পারে, অলংকার মানে জরির কাজগুলি বসিয়ে দেওয়া, একটা জরির যেমন কাজ করে তেমন বসিয়ে দেওয়া। তো আমাদের কিন্তু অনেক শিল্পীকে গান উঠে অনেক কষ্ট করতে হয় গান সেটা উদ্ধার করে আনতে। আবার অনেক শিল্পীকে আছে যে গানটা দেওয়ার সাথে সাথে শিল্পী আরও ইমপ্রোভাইজ করে আমার গানটাকে আরও অলঙ্কৃত করে দেয়। হ্যাঁ, সেই ধরনের শিল্পী সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ। শাহনাজকে দেখলেই যেমন এই সুরটা আসলো আমার, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি। এটা শাহনাজ রহমতুল্লাহ। আবার মনে করো যে ও খুব ভালো আধুনিক গানও করে, যে ছিল দেশটি যে ছিল হৃদয়ে রাঙিনা, সে হারালো কোথায় দূর জানা, সেই চেনা কতদিন দেখিনি, তার চোখেতে স্বপ্ন আঁকিনি। যতটুকু ভুল হয়েছিল তার বেশি ভুল বুঝেছিল, কি যে চান বলেনি আমায়। এই ফেডিং করা জিনিসটার নাম সুন্দর করে উপস্থাপন করা, পরিবেশন তো একটা ব্যাপার আছে। আমজাদ হোসেনের সঙ্গে আপনার যে জার্নি, ওখানে এই যে চমৎকার চমৎকার কিছু গান উনি নিজেও লিখেছেন গানগুলো, জন্ম থেকে জ্বলছি মাগো, ওই গানের মধ্য দিয়ে সামিনা চৌধুরীর জন্ম হলো। ওই গল্পের আমরা একটু জানতে চাই আমজাদ হোসেনের সঙ্গে আপনার জার্নিটা। আমজাদ হোসেন আমার সম্পর্কে একটা খবর পাই যে আমি এরকম টুকটাক শুটটার করি, তখন আমি টেলিভিশনে রেগুলার আবার গান করি। তো উনি আমাকে এই গোলাপি এখন ট্রেনে সুর করার সুযোগ দেন। আমজাদ ভাইয়ের সঙ্গে কাজ করে একটাই মজা, উনি একটা বিশাল ভান্ডার। ও সবচেয়ে মজার হলো ওই একটা গল্প ওনার মাথার মধ্যে কিছু টুকটাক হয়তো ঘুরে, তারপর এসে আলিয়া সব চলো আমরা একটু বসি, একটা গান করলাম, হয়তো একটা সেট গান করলাম, একটা রোমান্টিক গান করলাম। গানটা করার পরে তারপরে উনি স্ক্রিপ্ট করে, তারপরে উনি গল্প লিখেন ঠিক মতো। মনে করো গানটা হাইরে কপাল মন্দ এটা চলছে, আর উনি ওই দুঃখের গান, দুঃখের সিকোয়েন্স লিখতেছে, নিজেই কাঁদতেছে, নিজেই নাক মুছতেছে, আবার হাসতেছে, হো হো করে হাসতেছে, এই ধরনের আর কি পাগলামি। উনি একটা ভিজুয়ালে চলে যায়, একটা কিন্তু গান আগে রেকর্ড করে নিতে হবে। ও গান একটা করে গান রেকর্ড হয় আর ওনার ভিতরের জিনিসগুলো আরো বাড়তে থাকে। আমার দুঃখে দুঃখী আমি
আমার নিজের বিচার চাই, আমার ভুলে কোনোই ক্ষমা নাই রে বন্ধু, আমার ভুলের কোনোই ক্ষমা নাই বন্ধু রে, আমার ভুলের কোনোই ক্ষমা নাই। পঙ্কজ দাস, ওনার সঙ্গে আপনার একটা মজার একটা কাহিনী আছে, স্মৃতি আছে একটা স্মৃতি মজার। আছে, হ্যাঁ, ওই গল্পটুকু যদি। কেমনি কেমনি জানি ও শুনছে যে আলাউদ্দিন আলী এই দেশে বাংলাদেশে একজন মোটামুটি নাম করা, আমার সম্বন্ধে পরিচিতি আছে, আমি কলকাতায় গান করি, বোম্বেতে গান করি, তারপরে মিতালির থ্রুতে আবার আরও যোগাযোগ হয়েছে, ভূপেন্দ্র আমার সম্বন্ধে বলছে, বলার পরে তারপরে রাজি হলো। আমি প্রথম অ্যালবামটা করলাম বন্ধু, একটা অ্যালবাম। সেই অ্যালবাম করার সময় তো আসলে গলা খারাপ হলেও মোটামুটি আমার গায়কি তো খারাপ হয় না মনে হয়। যাই হোক, যখন ওকে ওই গান যখন তুলে দিচ্ছিলাম ট্র্যাক, তখন থেকে সে আমার খুবই ভক্ত হয়ে পড়ে। আমি 76 সালে প্রথম কলকাতায় রেকর্ডিং করছি HMV স্টুডিওতে, উইথ দ্য লাইভ মিউজিশিয়ান। মানে আমাকে দেখে কেউ না দেখে, মানে পাত্তেই দিচ্ছে না আমাকে। হ্যাঁ, তারপরে রেকর্ডিং শুরু হলো। রেকর্ডিং শুরু হওয়ার পরে তখন তো ডাইরেক্ট রেকর্ডিং, আর রুনা লায়লা মানে তখন মনে করো যে রুনা একদম ওই দুঃখর সময়টা একদম, রুনা মানে তো কত বয়স হবে তখন, একদম বাচ্চা বয়সী মনে করো, 26-27 বছর বা 24 বছর এরকম বয়স। তো সব গানের মধ্যেই মনে করো যে আমার যে বাড়ির মানুষ কয় মানে এগুলি খুব সুন্দর সুন্দর নেমে গেল গানগুলি। হ্যাঁ, এখন পরে এই গানটা হচ্ছে, বুকে আমার আগুন জ্বলে, বুকে আমার আগুন জ্বলে, জ্বলে যেতে দাও, চোখে জলে হো, চোখে পানি কেন জেনে বুকে আমার আগুন জ্বলে। নাই সরি, কি বলে এই ধরনের পিসটা ছিল। তো এখানে আমার সিনিয়র একজন মিউজিশিয়ান আমাদের খুব আমার পরে আমার এত মানে দাদা অমল লাহা নামে ভদ্রলোক, উনি বাজাচ্ছিলেন দুইটা ইনস্ট্রুমেন্ট নিয়ে। আর আমার একটা যন্ত্র ছিল ওই যে তখন ওই সিনথেসাইজার ছিল, ওই SS-2000 পলিফোনিক আর কি। তো ওইটাও ওনার পাশে রাখা ছিল, উনি বাজাবেন আর করে দিয়ে। তো 2-3 বার পরে আর এসি বন্ধ করে দিয়ে সব কিছু বন্ধ করে রেকর্ডিং বোঝো না, রুনা তখন খেপে গেল, কী হচ্ছে, বারবার ভুল করতেছে, 2-3 বার ভুল করে ফেলছে। তো আমি তখন কন্ট্রোল রুম থেকে এসে ওনার আমাকে বসারও চান্স দিচ্ছে না, বাজানোর চান্স, মানে হ্যাঁ হ্যাঁ রুনা আমি গাইতে থাকেন, দেখিনি একবার, আমি কিন্তু দেখতে হবে না গান না। তো রুনা গাওয়ার পরে আমি ঠিকই ইন্টারভিউটা বাজায় গেছি, একবার টেকটাক হয়ে গেছে। ওরা যে কানা ঘষা শুরু করছে, এইটা কি মাল কি, ওই যে আমার একটা জায়গা হয়ে গেল কলকাতায়। এখন তুমি বিশ্বাস করো, ঢাকার মিউজিশিয়ানদের কাছে ঠিক যতটা আমি প্রিয়, কলকাতার মিউজিশিয়ান ওখানে গিয়ে তুমি যদি আলী হোসেন আলিজাকে, আপনার নাম তো তারা প্রণাম করে, অনেক 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 বন্ধু, অনেক ভালো ভালো বন্ধু হয়েছে আপনাকে রেখেছে। এবং আপনার পাকিস্তানেও কিন্তু আপনাকে ওইভাবে, আপনি তো ভারত পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে সব জায়গায় একসাথে কাজ করেছেন। ওই যে বলছি যে আমি খুব ভাগ্যবান, আমি এত বড় বড় অর্কেস্ট্রা নিয়ে, এত লাইভ মিউজিশিয়ান নিয়ে কাজ করেছি। আমি বোম্বেতে মনে করো সি সাউন্ডে স্টুডিও রেকর্ডিং করছি, সেখানে টিম্পেনিগুলি রাখা ছিল, টিম্পেনি যে ধাম 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 যেগুলি বড়, তো রাখা আছে। আমার খুব শখ, তো রেকর্ডিস্টে বললাম যে এগুলি আমার রেকর্ডিংয়ে ইউজ করতে চাই। বলে তুমি দোহাই লাগে তুমি আর করো না, কারণ এই ওই টিম্পেনিতে যে লোক বাজায় সে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান তার। এবার চিন্তা করতে, সিম্ফনি যে বাজায় যারা শিক্ষাকর টিকাকরতে যারা বাজায়, ওই 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 লোক বোম্বেতে বাজায় যান। বলে তুমি মাফ করো এই জন্য, মানে কী প্রবলেম কী, বলে যে ওইটা বাজাইলে আমার প্লাস্টার খুলে পড়তেছে হলে, মানে কী সাউন্ড। এবার চিন্তা করে দেখো, এখন বোম্বেতে রেকর্ডিং করতেছি যে মানে এই যে 24টা-25টা রিদিম একসঙ্গে যখন বাজে, হ্যাঁ, যখন সোমটা পরে দিন, ওইটার এফেক্টই অন্যরকম। হ্যাঁ, তো ভায়োলিনগুলি যখন বাজে, ওই জিনিস কোথায় পাবা আর কি, আর শিল্পী কি যখন মানে তোমার, আর মাইক্রোফোনের ওদের সাউন্ডই অন্যরকম, টেকনিক্যাল ব্যাপারটা আমাদের দেশে সবই আছে, কিন্তু ওই সাউন্ডই আমরা এখন পর্যন্ত আনতে পারলাম না।
অডিওটা কেন আমাদের দেশে এখনো হচ্ছে না আমি বুঝলাম না। এখান থেকে কলকাতা গেলে অন্যরকম হয়ে যায় গলা। আলাউদ্দিন আলী কিছুক্ষণ আগে বলছিলেন যে আমার গায়কই তো খারাপ না, আমি গায়ক না হতে পারি কিন্তু গায়কই খারাপ না। গীতিকার হিসেবে তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত। আমরা জানি আপনি চলচ্চিত্রে গান করেছেন নিজের কণ্ঠে। ওইটাও খুব বিপদে পড়ে। এটা একটা সেই গল্পটা শুটিং যদি এর শুনি। সময়টায় ওই যে প্রবীর মিত্রের লিপে গানটা যাবে, তখন না আছে হাজি ভাই আচ্ছা বা পল্লীগীতি যারা গায় তাদেরকে কেউ নাই। তো যেহেতু একটু ফোক সুরের উপরে গানটা, যখন বাধ্য হয়ে আবার সেদিন আমার কি জানি একটা পাসপোর্টের ঝামেলা, মানে ওদিকে পাসপোর্ট অফিসে দৌড়াদৌড়ি, ব্যাংকের টাকা জমা দিতে হবে, কি করতে হবে, মিউজিশিয়ানও নাই, ওই নিজেই ভাইব্রেফোন বাজাচ্ছি, মাইক্রোফোনটা আমার মুখের সামনে, ওই যে কি জানি কি বা জাদু জানো, হ্যাঁ ওই ভাইব্রেফোন নিজেই বাজাচ্ছি, মাইক্রোফোনের সামনে আবার ওই যে নোটিশ ইয়ের মধ্যে গানটা লেখা আছে, ওইভাবে একবারে কোনো রকমের রেকর্ডিংটা করে দিলাম। আচ্ছা, আমি কিন্তু যদি দর্শক সারিতে থাকতাম আমার খুব শুনতে ইচ্ছে করতো একজন আলাউদ্দিন আলীর কাছে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা শাহনাজ বা রহমান। পরবর্তীতে সামিনা চৌধুরী, কনক চাপা, ওনাদের এই চারজনকে, আপনি শাহনাজ রহমতুল্লাহ নিয়ে কথা বলেছেন, এই চারজনকে নিয়ে যদি ছোট করে কিছু একটা বলেন। এদের প্রত্যেকের গায়কির মধ্যে এক একটা, ওই যে বলছিলাম যে ইম্প্রোভাইজ করতে পারে, নিজেরা দিতে পারে, কিছু অ্যাড করতে পারে। রোনাকে তুমি একটা গান দিলে, রিজমিকে একটা গান দিলা, সে যে ধরনের এক্সপ্রেশনটা দেবে, অন্য ছোট যে ছোট কোনো মুরকি, ছোট ছোট জিনিস, মুরকি টুকি, ওই যা শিখেছে। আবার সাবিনা ইয়াসমিন মেলোডিগুলি এত সুন্দর করে গোছায় এনে দেয়, চিন্তা করা যায় না। আর শাহনাজ রহমতুল্লাহ তো হ্যাঁ ওটা তো বলেন। থ্রোয়িং এর ব্যাপারে একদম অন্যরকম, কি কোথায় জোরে দিতে হবে, কোথায় আস্তে করতে হবে, কোথায় কিক করতে হবে। মেহেদী হাসানের কাছ থেকে গান শিখেছি। সামিনা চৌধুরী, সামিনাও ভালো, যেহেতু ওর বাবার কাছে ব্লাডে ওর মিউজিকটা আছে অন্যরকম একটা কণ্ঠ। আমি যখন ওকে নিয়ে আসলাম জন্ম থেকে জ্বলছি গানটা, ওই বাচ্চার লিপে আছে, তো আমি বললাম যে বাচ্চার গানটা ওরে দিয়েই করাই। ও তখন স্কুলে পড়ে, বাজাইছে 7, 8 পরে হয়তো। ওকে নিয়ে আসলাম, জন্ম থেকে জ্বলছি মাগো গানটা গেয়েছিল, ভালোই গাইলো। তারপরে ওই যে ওই গানটা করলাম, ওই যে একবার যদি কেউ ভালোবাসে, একেবারে যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো ভালোবাসতো। আচ্ছা, আমরা সবসময় যখন আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি আমরা কিন্তু চাপিয়ে দিই যে আপনি প্লিজ ওই গানটি করেন, এই গানটা আমরা শুনতে চাই। তো আজকে আমরা চাই যে না, আপনার এই মুহূর্তে আপনার মনের ভিতর মানে কোন গানটি বেজে চলছে সেই গানটি আমরা শুনতে চাই। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ এমন একজন মানুষের সঙ্গে, এমন একজন গুণী মানুষের সঙ্গে আমরা আড্ডায় মেতেছিলাম, যিনি বাংলা সঙ্গীতের প্রতিটি শাখাকে কিন্তু স্পর্শ করে গেছেন। তাকে গীতিকার বলি, সুরকার বলি, সঙ্গীত পরিচালক, তিনি নিজে গান গেয়েছেন, কোন পরিচয়টা তার নেই আসলে। তো এমন একজন শিল্পীকে নিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম। আমাদের আড্ডার এ প্রান্তে তার গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সঙ্গে থাকুন। আজকের অনুষ্ঠানে সত্যি আমি খুব এনজয় করলাম, মানে তোমাদেরকে আলাপ আলোচনা করলাম, মনে হলো না যে কোনো অনুষ্ঠান করছি, একটা আড্ডাবাজির মতোই হলো আড্ডাটা। সৌভাগ্য আসলে। শ্রোতা দর্শকদের ভালো লাগলো কিনা, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর এরা তো বাচ্চাই, আমার বাচ্চাদের মতোই, যদি ওরাও কোনো ভুল করে থাকে ওদের ক্ষমা করবেন। আমি এখন গান শোনাবো, আপনাদের গান শুনতে হবে কষ্ট করে। বুকের ভিতর থাকে না কিছু, কষ্ট জমে ভালোবাসা সুখে